প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনায় যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: গণভোট নিয়ে এখনও জোরালো প্রচার নেই, জুলাই সনদ বাস্তবায়ন। গণভোটের পক্ষে প্রচারে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে খুব বেশি প্রভাব পড়েনি। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি, নিহত বেড়ে 538। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: পত্রিকার সেকাল একাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন ও হাসিনার আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার মেতেছিল কয়েকটি সংবাদপত্র, এখন সেগুলো ভুল পাল্টেছে। ইসলামী 2 এনজিওর হাজার হাজার কোটি টাকা লুট পুলিশের কর্মকর্তা মনিরুলের। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম: রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু মৃত্যুসজ্জায় সশস্ত্র গ্রুপের 53 জন আটক। জমজমাট হচ্ছে ভোটের মাঠ, আপিলে ফিরল আরও 58 জনের প্রার্থিতা। 11 দলের সমঝোতায় কেউ খুশি কেউ নাখুশ। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। হাসপাতালে লাশের স্তূপ, নিহত 5 শতাধিক। ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের নির্দেশ ইসির। আপিলের প্রার্থিতা ফিরে পেলেন মান্না সহ আরও 58 জন। তুচ্ছ কারণে বিপুল সংখ্যক মনোনয়ন বাতিল, অযৌক্তিক। জাতীয় পার্টি পোস্টাল ব্যালটের খামে রাজনৈতিক প্রচার করলে এনআইডি ব্লক। নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হওয়া অত্যন্ত জরুরি, ইউরোপীয় ইউনিয়ন মিশন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: সুষ্ঠু ভোটে এখনও অনেক চ্যালেঞ্জ, জাতীয় নির্বাচন ও গণভোট বাকি আর মাত্র 30 দিন। 10 দিন পরই আনুষ্ঠানিক প্রচার, উদ্বেগ কাটেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এবারই প্রথম একই দিনে 2 ভোট, ইসিকে সব প্রার্থীদের জন্য সমান মাঠ নিশ্চিত করতে হবে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: জাতীয় সংসদ নির্বাচনের বাকি 1 মাস, ভোট নিয়ে দলগুলোর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা। ফের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলার হুমকি। নিরাপত্তা বাহিনীর 109 সদস্য, 2000 বিক্ষোভকারীর মৃত্যু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: ইরানে বিক্ষোভ আরও বিস্তৃত, দমনপীড়ন, মৃত্যুও বাড়ছে। সীমানা নিয়ে আদালতের আদেশ, ভোটে বিপত্তি। অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নতুন ব্যাখ্যা ইইউর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: ভোটে বাধা মনে করলেই গ্রেফতার। অবৈধ অস্ত্র উদ্ধার ও সমন্বিত অভিযানের জোরদারের তাগিদ। শুধু ডেভিল নয়, গ্রেফতার টার্গেট সম্ভাব্য প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরাও। সব বাহিনীকে অভিযান সমন্বয়ের নির্দেশনা। অভিমানী নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: বাড়ছে অবৈধ অস্ত্রের চাহিদা, নির্বাচন ঘিরে দেশি বিদেশি অস্ত্র ব্যবসায়ী তৎপর। সরকার হাঁ ভোটের জন্য ক্যাম্পেইন করছে, ডক্টর ইউনূস। অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় চীনকে সম্পৃক্ত করার কথা ভাবছে বাংলাদেশ। চুক্তি সম্পাদন ও নবায়নে দিল্লির অসহযোগিতার বিকল্প থাকছে না ঢাকার জন্য। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: অন্তর্বর্তী সরকারের কার্যকর পরিকল্পনার ব্যর্থতা, দুষ্ট চক্রের ফাঁদে অর্থনীতি। সাধারণ নিয়ে অসাধারণ তারেক রহমান। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: অনৈতিক কাজে 13 গোয়েন্দা, আজিজ পার্টনারশিপে দুবাইয়ে ব্যবসা করে 7.5 কোটি টাকা লোকসান দেন। আজিজের স্ত্রীর ব্যাংক হিসাবে 34 কোটি টাকার লেনদেন। নির্বাচন বিশ্বাসযোগ্য, স্বচ্ছ, শান্তিপূর্ণ হওয়া জরুরি, ইইউ মিশন। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম: বিএনপির ইশতেহারে গুরুত্ব পাবে জনমুখী ইস্যু। জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র 30 দিন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম: ওভার 500 কিল্ড ইন ইরান, এন্টি রেজিম আনরেস্ট। দ্য অবজারভারের প্রধান শিরোনাম: রাখাইন ফাইটিং ট্রিগার্স ফ্রেশ ক্রস বর্ডার টেনশনস। দ্য নিউজের প্রধান শিরোনাম: বর্ডার্স টেন্স অ্যামিড গানফায়ার ইন মায়ানমার। স্যার, এই ছিল আজকের দৈনিক পত্রগুলোর প্রধান শিরোনাম। তো সবগুলো পত্রিকাতেই নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কথা বলা হচ্ছে। তো এই আর মাত্র 30 দিন বাকি, এখনও যদি উদ্বেগ উৎকণ্ঠা থাকে, তাহলে আসলেই নির্বাচন নিয়ে জনগণের সেই সংখ্যা কবে কাটবে?
বা সরকারের কি করা উচিত? ধন্যবাদ আপনাকে এবং আজকে দর্শক যারা দেখছেন সবাইকে শুভ সকাল। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং সেই হিসাবে আজকে 12 জানুয়ারি 30 দিন নির্বাচনের আর বাকি আছে। এই নির্বাচনটি মানুষের বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। বাংলাদেশে বিগত শেখ হাসিনার ফেসিবাদী শাসন আমলে 2014 থেকে 2024 সাল পর্যন্ত পরপর 3টি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং একটা বড় অংশ আসলে ভোট থেকে নিজেদেরকে বিযুক্ত রেখেছিল। ফলে এই অংশটার কাছে এই বছরের নির্বাচনটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষের আত্মহুতি এবং আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশে যে নতুন একটা বাস্তবতা, গণতন্ত্রের উত্তরণের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার একটা বহিঃপ্রকাশ ঘটবে বলে আমরা মনে করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে। তো নির্বাচন আর 30 দিন বাকি আছে। আমরা মনে করি যে এই একটা নির্বাচন হওয়ার জন্য গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে তার যে আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকে তিনি বলেছেন যে জাতীয় এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে, তারা প্রস্তুত, এই কথা তিনি বলেছেন। এবং আইন শৃঙ্খলা সহ নির্বাচনটাকে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন, তার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে নির্বাচনের সাথে কতগুলো বিষয় বিশেষভাবে জড়িত, এর মধ্যে একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য নিরাপদে ভোট প্রদান করতে পারবে কিনা, সেই ধরনের একটা পরিবেশ নিশ্চিত করা, সেটা ইলেকশন কমিশন এবং সরকারের একটা দায়িত্ব। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের যে সমস্ত প্রার্থীরা আছেন, তারা নিরাপদে তাদের প্রচার কার্য পরিচালনা করতে পারবেন কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিবেচ্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। এখন বাংলাদেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে সব দিক থেকেই এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য একটা দাবি ছিল। কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রে তাদের সাফল্যের স্বাক্ষর রাখলেও মোটা দাগে একেবারে কোনো বিচার বিশ্লেষণ ছাড়াই যেটা বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিককরণের জন্য যে ধরনের ব্যবস্থা দরকার ছিল, সেই ক্ষেত্রে তাদের কিন্তু মোটা দাগের একটা ব্যর্থতা আমাদের চোখের মধ্যে পড়ে। নির্বাচনী তফসিল ঘোষণা করার পরপরই আমাদের ইসি থেকে এবং সরকারের পক্ষ থেকে নির্বাচনের অনুকূল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রার্থী এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং প্রচারণার জন্য অনুকূল পরিবেশ তৈরি, আইন শৃঙ্খলা পরিবেশ তৈরির কথা বারবার বলা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট 2 এটা শুরু হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে দৃশ্যমান উন্নতি হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। ফলে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে এক ধরনের নির্বাচনী সহিংসতার ব্যাপারে এক ধরনের আশঙ্কা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করতে চাই যে যেহেতু এইবার আরপিও সংশোধন হয়েছে এবং আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞাটা যেহেতু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত সংজ্ঞা অনুযায়ী যদি নির্বাচনী মাঠে পুলিশ, র্যাব এবং অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনী যদি সক্রিয় থাকে এবং নির্বাচনী পরিবেশটা নির্বিঘ্ন রাখার জন্য, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কাজ করে, তাহলে নির্বাচনের সময় তারা এটা করতে পারেন। এবং সেটা যদি না করা যায়, সেটা যদি ব্যর্থ হয় এবং জনমনে যদি এই আশঙ্কার মতো পরিস্থিতি অব্যাহত থাকে, উসমান হাদি মারা গেছেন, আপনি দেখেন স্বেচ্ছাসেবক দলের একজন মুসাব্বির হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আরও সারা দেশে প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড অথবা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। তো ফলে আমরা এইটা একটা দেখছি। আরেকটা হলো এইবার নির্বাচনের তো আরও একটা বড় চ্যালেঞ্জ, একই দিনে 2টা ভোট হচ্ছে। একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, সেটি হবে, এর সাথে আমাদের গণভোট। এই অভিজ্ঞতাও কিন্তু বাংলাদেশের মানুষেরও নেই এবং ইলেকশন কমিশনেরও সেই ধরনের অভিজ্ঞতা নেই। যদিও ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং তারা প্রস্তুত। তারপরেও আমরা মনে করি যে এই নির্বাচনে জাতীয় সংসদের ভোটাধিকারটা প্রয়োগ করা যে ধরনের
গুরুত্ব, একই সাথে ইকুয়ালি আরেকটা গুরুত্ব আছে গণভোট যেটি হচ্ছে, সেই গণভোটে একটা রায় দেওয়া। কেননা এই গণভোটের সাথে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নটি জড়িত আছে, এবং জড়িত আছে এই দেশের মানুষের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেইটা। তো ফলে এই নির্বাচনটা অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক অনেক পত্রিকা, বিশেষ করে প্রথম আলো আজকে রিপোর্ট করি গণভোট নিয়ে সরকারের তেমন প্রচার নেই। তো আপনার কি মনে হয়েছে যে দেখুন, এই গণভোটের ব্যাপারটা যেখানে আছে, আমরা প্রত্যাশা করি যে এই গণভোটে জনগণকে উদ্বুদ্ধকরণের জন্য তিনটা পক্ষকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটা পক্ষ হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের একটা বিশেষ ব্যবস্থা থাকতে হবে যে জনগণ যেন গণভোটের ব্যাপারে সচেতন হয়। বাংলাদেশে এটা যদি হয় গণভোট, তাহলে এটা হবে চতুর্থ গণভোট। গণভোটের অতীত অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি, সেখানে হলো গণভোটের ব্যাপারে মানুষের আগ্রহ বাংলাদেশের মানুষের খুবই কম থাকে গণভোটের ব্যাপারে, যেহেতু এটার সাথে সরকার পরিবর্তন বা আরও অনেক কিছু জড়িত থাকে না। তো ফলে গণভোটের ব্যাপারে মানুষের একটা আগ্রহ কম থাকে সবসময়। এইবারও এর ব্যত্যয় যে হবে আমি খুব বেশি মনে করছি না। ফলে এই মানুষগুলোকে গণভোটের ব্যাপারে আগ্রহী করার ব্যাপারে বা তাদের সচেতন করার ব্যাপারে প্রধান ভূমিকাটা পালন করতে হবে ইলেকশন কমিশন। তারপরে বলা হচ্ছে যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করবে সেটা হলো সরকার, এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নানা ধরনের প্রস্তুতি থাকলেও মাঠ পর্যায়ে সেটার বাস্তবায়ন নাই। আপনি দেখেন ঢাকা শহরে যদি আপনি এমনিতে ঢাকা শহরের মানুষ সচেতন, তাদেরকে যদি আপনি একটু কমও বলেন, তারপরেও তারা নিজ দায়িত্বে নিজ উদ্যোগে অনেকেই এই কাজটা করবেন। কিন্তু গ্রামের প্রান্তিক মানুষ, যার কাছে মার্কার গুরুত্ব, তার যিনি প্রার্থী তার গুরুত্ব, এই গণভোটের গুরুত্ব তার কাছে নাই, তাকে যদি আপনি উদ্বুদ্ধ করতে চান, তাহলে সরকারের যে উদ্যোগগুলো আছে মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করার জন্য সরকারের যে মাঠ পর্যায়ে মেকানিজমগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। 3 নম্বর হলো এই মানুষগুলোকে গণভোটের ব্যাপারে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। এখন এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কতটুকু সহযোগিতা পাওয়া যাবে এই ব্যাপারে সংশয় আছে। কেননা প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রধান টার্গেট থাকবে হলো তাদের প্রার্থী, তাদের মানে দলীয় বিজয় সেটা নিশ্চিত করার ক্ষেত্রে। ফলে তারা কিন্তু এই কাজটি করবেন। গতকাল এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে 278টা আসনে তারা অ্যাম্বাসেডর নিয়োগ করবে, বা এরকম একটা কথা বলা হয়েছে যে গণভোটের পক্ষে জনমত তৈরি করার জন্য। বাকি 30টা আসনে যারা যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তাহলে সেখানে এগুলোর দরকার নাই। এটা তো মিন করে এরকম একটা। তো এইটা যদি প্রবণতা হয় রাজনৈতিক দলগুলোর, তাহলে রাজনৈতিক দলগুলো গণভোটের ব্যাপারে ভোটারদেরকে বেশি উদ্বুদ্ধ করতে পারবে বা করবেন সেই প্রত্যাশা কম। ফলে আমি মনে করি যে এই কাজটি মূলত করতে হবে ইলেকশন কমিশনের এবং একই সাথে সরকারের, এবং সেখানে সরকারের তথ্য মন্ত্রণালয় এখন আছে। তথ্য মন্ত্রণালয় কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করার জন্য টেলিভিশন ছাড়াও আরও অনেক মাধ্যম তাদের হাতে আছে, সেইগুলোর মধ্য দিয়ে মানুষকে উদ্বুদ্ধকরণমূলক প্রচারণা চালাতে হবে। স্যার, এনসিবির কথা বলছিলেন, তো এনসিবি 270 আসনে অ্যাম্বাসেডর মানে নিয়োগ করবে। তো প্রশ্ন হচ্ছে এনসিবি নিজেই তো জুলাই সনদে স্বাক্ষর করেনি, সেটা মানে এটা কি এক ধরনের প্রতারণা কিনা জনগণের সঙ্গে? দেখুন, আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন না, কিন্তু আপনি অ্যাম্বাসেডর নিয়োগ দিলেন, মানে এটা কেমন হলো বিষয়টা? জি, আপনি দেখুন, রাজনৈতিক দল হিসাবে এনসিপির আত্মপ্রকাশ বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন প্রত্যাশা তৈরি করেছিল যে বাংলাদেশের যে গতানুগতিক ঐতিহ্যগত রাজনীতি, সেই রাজনীতির ধারার বাইরে যে এনসিপি, যেহেতু তারা জুলাই যে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির আমরা বলবো যে তারা যোদ্ধা ছিলেন, তাদের দ্বারা যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল, সেই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে একটা পরিবর্তন আনবে রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে, এটা কিন্তু মানুষের বহুল একটা প্রত্যাশা ছিল। কিন্তু আজকে আপনি একটি জরিপ করে দেখেন, বাংলাদেশের মানুষকে তারা মানে মারাত্মকভাবে হতাশ করেছে। কারণ হলো এই 1.5 বছরে বা রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশের মধ্য দিয়ে নতুন কোনো রাজনৈতিক স্বপ্ন এই দেশের মানুষকে দেখাতে পারেনি। জুলাই সনদ নিয়ে তারা অনেক কথা বলেছেন, অনেক মানে প্রত্যাশার তৈরি করেছেন, কিন্তু কার্যক্ষেত্রে আপনি যেটি বলেছেন যে তারা এই সনদ তারা স্বাক্ষর করেনি। তারপরে দেখেন সনদ স্বাক্ষর করেনি, এবং এই সনদের ব্যাপারে তারা অনেক কথা বলেছেন, নির্বাচনের শর্ত হিসাবে বলেছেন। কিন্তু নির্বাচনী প্রক্রিয়ায় তারা যেভাবে অংশগ্রহণ করছে, সেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে তাদের যে রাজনৈতিক দল হিসাবে নীতি আদর্শের কথা মানুষকে বলেছেন, সেটার সাথেও কিন্তু নির্বাচনী প্রক্রিয়া যাদের সাথে জোটবদ্ধ হয়েছেন সেখানে কিন্তু আর
এনি এবং এনসিপি নিজেকে ওই রাজনৈতিক জোটে যে সেই মানে জোটগতভাবে সেখানে নিজেকে প্রমাণ করেছে 3 নম্বর দল হিসাবে। আমরা যে আসন বন্টনের কথা শুনেছি, আসন সমঝোতার কথা শুনেছি, সেই সমঝোতাতে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোটে এনসিপির অবস্থান হচ্ছে আসন সংখ্যার দিক থেকে 3 নম্বর। তো ফলে এনসিপি এই দেশের মানুষের মনের মধ্যে যে স্বপ্ন জাগিয়ে তারা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল সেটা তারা করতে পারেনি। ফলে জুলাই সনদের ব্যাপারে আপনি যে কথা বলেছেন, সেই জুলাই সনদের ব্যাপারে তাদের যে প্রত্যাশিত ভূমিকা ছিল সেটা তারা করতে পারেননি এবং করেননি। এবং এইখানে তারা এতভাবে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করে মানুষকেই এক ধরনের বিভ্রান্তির মধ্যে তারা ফেলে দিয়েছিলেন। এখন আপনি দেখছেন যে এই 270 আসনে তারা তাদের অ্যাম্বাসেডর নিয়োগ করবেন বা এটার পক্ষে করবেন। তো এটা কি তারা এটা গণভোটের জন্য করবেন, না তাদের জোটের পক্ষে, মানে যেখানে তাদের প্রার্থী নেই সেখানে জোটের পক্ষে প্রচারণার জন্য তারা অ্যাম্বাসেডর নিয়োগ করবেন? সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই মানুষের প্রশ্ন উত্থাপিত হয়েছে। তো ফলে এনসিপির যে কথা বলছেন যে যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তারা জুলাই সনদে বাস্তবায়নে গণভোটের পক্ষে জনমত তৈরি করবে বা কতটুকু করতে পারবে, এই ব্যাপারে আমার সন্দেহ আছে। স্যার, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফ্রন্ট পেজে। যাচ্ছি আলোচনায়। স্যার, বেশ কদিন ধরেই আপনার এলপি গ্যাসের একটা সংকট চলছে এবং এটার কোনো সুরাহা কারোর কাছ থেকে পাওয়া যাচ্ছে না। 1300-1200 টাকার এলপি গ্যাস এখন 2200-2400 টাকা বিক্রি হচ্ছে। তো এ নিয়ে সরকারের খুব বেশি একটা মাথা ব্যথা কি আপনি দেখেছেন? দেখুন, এলপি গ্যাসের সাথে সাধারণ ভোক্তাদের, সাধারণ মানুষের সাথে কিন্তু সম্পর্কটা খুবই একেবারে নিবিড় সম্পর্ক। বিশেষ করে নগর জীবনে যারা আছে, গত কয়েক বছর ধরে নতুন যে ফ্ল্যাট বাড়ি হচ্ছে বা বাসা বাড়ি হচ্ছে সেখানে আমাদের প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে না। ফলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একমাত্র নির্ভরতার জায়গাটা হচ্ছে এলপি গ্যাস রান্নার, এবং এটা মানুষের জীবনের সাথে এমনভাবে যুক্ত যে এ থেকে মানে আলাদা থাকার কোনো সুযোগ নেই। এই রকম একটা অত্যাবশ্যকীয়, যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে নিবিড়ভাবে যুক্ত, সেইখানে গত কয়েকদিন ধরে যে এটা সংকটটা তৈরি হয়েছে, কয়েকদিন আমরা দেখছি যে খুব উচ্চ মূল্য হলে পাওয়া যাচ্ছে, কিন্তু এখন টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। ফলে আজকে কোথাও আমি একটা দেখলাম যে ইলেকট্রিক চুলা কেনার একটা খুব হয়ে গেছে। হ্যাঁ, প্রথম লিখছে মাটির চুলারও তৈরি হয়েছে, কিন্তু আপনি মাটির চুলার ব্যবহারটা তো আপনি নগর জীবনে এটা সম্ভব না, এটা গ্রামে একটা মানুষের পক্ষে মফস্বলে সম্ভব, কিন্তু ঢাকা শহরের এই ফ্ল্যাট বাড়িতে আপনার একটা ফ্ল্যাটে আপনার মাটির চুলা তো জ্বালাতে মালিকই দিবেন আপনাকে। তো এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এইটা সরকারের একটা টপ প্রায়োরিটি হওয়া দরকার ছিল। আপনার ঘরে যদি এখন চুলা না জ্বলে আপনি দ্বিতীয়বার আপনি খাবেন কি, সেটা তো এটার সাথে যুক্ত। তো এই রকম অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সরকারের নির্লিপ্ততা আমরা দেখেছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে সরকার বোধহয় এরকম দিন গুনছে, কিন্তু এটা তো প্রত্যাশিত না। আপনি যতদিন ওত নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে আছেন ততদিন নাগরিক সুবিধা নিশ্চিত করার দায়িত্ব আপনার। তো এই নাগরিক সুবিধাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুবিধা, এবং গুরুত্বপূর্ণ না, এটা একেবারে অত্যাবশ্যকীয় নাগরিক প্রয়োজনীয়তা। তো এইটার ব্যাপারে সরকার এই যে আপনি যেটা বললেন যে একটা মানে সমাধানের জন্য যে কার্যত দৃশ্যত আমাদের কোনো উদ্যোগ দেখছি না, এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে সরকারের এই ব্যাপারে তাদের মনোযোগী হওয়া দরকার, এবং আগের দিনের মতো যদি আবার সিন্ডিকেট ব্যবসা বা এই সুযোগে কারো কারো অধিক মুনাফার পরিবেশ তৈরি দেওয়া হয়, তাহলে আমাদের এত কিছু করে আর লাভটা কি? তো আমরা মনে করি যে এটা একেবারে এই অনিবার্য যে নাগরিক সুবিধাটা সেটা নিশ্চিত করার ব্যাপারে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। স্যার, আরেকটা সংবাদে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে মিয়ানমারের রাখাইনের গতকালকেও দেশটির বিমান বাহিনী হামলা চালিয়েছে বিদ্রোহী আরাকান আর্মির ওপর, এবং সেখানে বাংলাদেশে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে, সে এখন মৃত্যুসজ্জা, এবং 53 জনকে সশস্ত্র করে আটক করা হয়েছে। তো এই যে সীমান্তে এই অবস্থা, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে, এটার সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত?
দেখেন, মায়ানমারের ইস্যু তো বাংলাদেশের জন্য এখন একটা বড় বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। একটা বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিপালনের দায়িত্ব বাংলাদেশের কাঁধে অনেক দিন ধরেই ন্যস্ত আছে এবং সেটা করছে। এবং এটা শুধুমাত্র প্রতিপালনের ব্যাপার না, এই রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অবস্থানজনিত কারণে আমাদের অনেক সোশ্যাল প্রবলেম ক্রিয়েট হয়েছে ইতিমধ্যেই। বিশেষ করে আমাদের এই যে কক্সবাজারের এলাকা, টেকনাফ, উকিয়া, ওই সমস্ত অঞ্চলে এবং সর্বশেষ ভাষাঞ্চলে তাদের যেখানে স্থানান্তর করা হয়েছে, এগুলোতে আমাদের একটা সোশ্যাল একটা প্রবলেম বড় রকমের ক্রিয়েট হয়েছে। এর মধ্য দিয়েই আমরা প্রায়শই আরাকান আর্মির সাথে সেখানকার মায়ানমারের সেনাবাহিনী এবং সরকারি বাহিনীর যে সংঘাত, বিশেষ করে আমাদের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে, এটা কিন্তু বাংলাদেশের জন্য বারবার উদ্বেগের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার কখনো কখনো এটার ব্যবস্থা গ্রহণ করছে। আমরা একটা প্রত্যাশা করেছিলাম যে এই বর্তমান সরকারের সময় আমাদের এই রোহিঙ্গা ইস্যুকে নিয়ে একটা কার্যকর সংলাপ হবে, কার্যকর একটা উদ্যোগের মধ্য দিয়ে এটার কিছু, এবং সেই স্বপ্ন কিন্তু আমাদের এই সরকার দেখিয়েছিল। কিন্তু আপনি দেখেন, ওই গতানুগতিক কিছুদিন পরেই কিন্তু সরকারের এই উদ্যোগে ভাটা পড়েছে। ফলে আমাদের এই সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাসরত আছেন, আরাকানের অভ্যন্তরীণ সংকট এবং বিরোধের কারণে তাদের জীবন কিন্তু নানা সময়ে বিপন্ন হচ্ছে। এই যে একটা ছোট্ট বাচ্চার কথা বললেন যে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছে, এই ধরনের ছোটোখাটো আহত হওয়ার ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। সীমান্ত অতিক্রম করে বিদ্রোহীরা আমাদের বাংলাদেশের মাটিতে চলে আসছে, তা কাউকে কাউকে সেখানে গ্রেপ্তার করা যাচ্ছে, অনেকেই হয়তো গ্রেপ্তারের এড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে যাচ্ছে, এবং তারাও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটা আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ফলে আমরা যেটা মনে করি যে এই ইস্যুটা সরকারের জরুরি ভিত্তিতে আমাদের অ্যাড্রেস করা দরকার, এবং মায়ানমার কর্তৃপক্ষের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক, আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এই বিষয়টার ব্যাপারে একটা সুরাহা হওয়া দরকার। না হলে একদিকে আমরা ওই সীমান্তবর্তী অঞ্চলের মানুষের যে জানমালের নিরাপত্তার যে হুমকিটা আছে সেটা তো অব্যাহত আছে, একই সাথে আমরা মনে করি যে অপরাধীরা আমাদের সীমান্ত অতিক্রম করে এই নির্বাচনের প্রাক্কালে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে পারে। জি স্যার, একটু ইরান প্রসঙ্গে যেতে চাই। সবগুলো পত্রিকাই বলছে যে ইরানে নিহত প্রায় 5 শতাধিক, আবার কেউ বলছে 2000। তো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য শুনুন। দেখুন, ইরানে গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এবং সমগ্র ইরানে এই বিক্ষোভটা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন যে এই বিক্ষোভকারীদেরকে সহায়তা বা উদ্বুদ্ধকরণে যুক্তরাষ্ট্র নানাভাবে এখানে কাজ করছে, গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলাতে তাদের যে হস্তক্ষেপ, সেখানে একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক গ্রেপ্তার করে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা, এগুলো কিন্তু নব্য সাম্রাজ্যবাদী তৎপরতার একটা। আপনি গ্রিনল্যান্ড সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু একটা হুমকি তারা দিয়েছে গ্রিনল্যান্ডের ব্যাপারে। তো এরপরে আপনি কিউবারকে তারা হুমকি দিচ্ছে যেন তাদের সাথে চুক্তির ব্যাপারে হচ্ছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে শেষ কথাটা আমার কাছে, যে স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানি জনগোষ্ঠী, সেখানে হামলাও চালাতে পারে তারা করছে। ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের অভ্যন্তরীণ সংকট যেটা তৈরি হয়, সেই সংকট নিরসনের ক্ষেত্রে ইরানি জনগণই এটার সিদ্ধান্ত নিক। এবং যেহেতু একটা সরকার আছে, বিক্ষোভ প্রশমনের জন্য তারা চেষ্টা করছেন, অনেক মানুষের মৃত্যুর খবর শুনছি, সেটা কিন্তু খুবই দুঃখজনক। এবং সরকার, আমরা মনে করি যারা বিক্ষোভকারীরা করছেন, ইরানের সরকারের তাদের সাথে আলোচনার মধ্য দিয়ে এটার একটা সুরাহা করা দরকার, বা ইরানের জনগণ তাদের ভাগ্য তারা নির্ধারণ করবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হামলা করার যে হুমকি তারা দিচ্ছে, আমরা এইটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করি না। এবং ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ফলে আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে ভেনেজুয়েলার ঘটনা, গ্রিনল্যান্ডের যে হুমকি, কিউবার প্রতি যে এবং সর্বশেষ এই যে ইরানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতার কথা আমরা দেখছি,
যে গোটা বিশ্বটাকে ট্রাম্প কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিনা, এই আশঙ্কাও কিন্তু অনেকেই করছেন, বিশ্লেষকরা বলছেন। তো আমরা কোনোভাবেই চাই না যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হোক। আমাদের সাম্প্রতিক যে বিশ্ব সেখানে অনেকগুলো দেশে অস্থিরতা চলছে, আমরা জানি। সেই মানে রাশিয়ার সাথে আমাদের কি বলে ইউক্রেনের যে দীর্ঘস্থায়ী যুদ্ধ, ইরাকের যে সংকট, সিরিয়াতে যে সংকট চলছে, গাজাতে যে ধরনের নৃশংসতা হচ্ছে, এর সাথে যদি এইগুলো নতুনভাবে যুক্ত হয় তাহলে বিশ্ব মানবতা কিন্তু বিপন্নের দিকে যাবে। আমরা এমন একটা সময়ের দিকে বসবাস করছি যে সময়ে আমরা বলছি যে বিজ্ঞান প্রযুক্তির খুবই মানে উন্নতি হয়েছে। চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে আমরা আছি। কিন্তু যে কাজটা খুবই সংকটের মধ্যে ফেলে দিয়েছে মানব সভ্যতাকে, সেটা হলো যে মানবিকতার যে সংকট তৈরি হয়েছে এবং সাম্রাজ্যবাদীদের যে নতুন চরিত্রের উন্মোচন হয়েছে, সেটা কিন্তু গোটা মানব জাতিকে একটা নতুন করে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। ইরানের যে সাম্প্রতিক ঘটনা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেইগুলো কিন্তু আবার আমাদের নতুনভাবে চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে। শান্তিকামী মানুষ হিসাবে আমরা এটাকে কোনোভাবেই চাই না। ইরানের এই বিক্ষোভ, ইরানের সেটা অভ্যন্তরীণভাবে এটির নিষ্পত্তি হোক এবং সরকার যেভাবে দমন নিপীড়ন চালাচ্ছেন সেটারও মানে নিষ্পত্তি হওয়া দরকার, বা এটারও সংযত হওয়া দরকার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।